কি অবস্থা সবাই কেমন চলতেছে? আমরা কি শুরু করতে পারি কি? শুরু করে যদি যায় তাহলে যার যার ফোন বন্ধ করে এক সাইড করে ফেলি। হ্যাঁ, গ্রাউন্ড রুলস, ফোন বন্ধ করে ফেলি, বাইরে যাওয়ার জন্য কোনো কথা বলার দরকার নাই। যত ধরনের সমস্যা বাইরে দিয়ে সমাধান করে আবার চলে আসবো, কিচ্ছু বলবেন না কেউ। হ্যাঁ, তবে আমাদের পার্টিসিপেশনটা জরুরি। আজকে আমরা হাতে কলমে কাজটা শেষ করব। এখানে যে টপিকটা দেখতেছি সেটা হলো ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ বায়ার কোড অফ কন্ডাক্ট। আলটিমেটলি আমরা ইন্ডাস্ট্রিতে যে কাজ করি মূল কাজটা হলো এটার বাইরে কোনো কাজ নাই। এই কাজটাই হলো আমরা বিশদ আকারে যখন এক্সপ্লেন করি তখন আমরা অনেকগুলো চ্যাপ্টার খুঁজে পাই। সেই চ্যাপ্টারগুলো হলো আমাদের টোটাল কাজের অংশ। কিছু এইচআর ঢুকছে, কিছু কমপ্লায়েন্সে ঢুকছে, কিছু অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকছে, কিছু সাস্টেনেবিলিটি পার্টে ঢুকছে, কিছু অপারেশন ঢুকছে। বিভিন্ন জায়গা থেকে আমরা এনে এনে কাজটা করব। এখন আমার একটা প্রশ্ন হলো আপনাদের কাছে, এই বায়ার সিনসি সম্পর্কে কোনো আইডিয়া আছে কি? বায়ার সিনসিটা আসলে কি? বায়ার কর্তৃক নির্দেশিত কিছু নীতিমালা, সে তার ওই অর্ডার বা নিজস্ব কিছু নিয়ম বলে দেয় যে এটা ফলো করতে হবে। মানে বায়ারের নীতিমালা, বায়ার নীতিমালা থেকে নিলাম হলো আমরা নীতিমালাটা নিলাম, মানে হলো পলিসিটা নিলাম আমার কাছ থেকে আমরা। বায়ারের কিছু নীতিমালা বা নির্দেশিকা, এটা আসলে পলিসি, এটা ট্রু, কিন্তু এটা বায়ারের এক্সপেকটেশন, রাইট না? এক্সপেকটেশন মোটামুটি মনের আনসার অ্যাবসলিউটলি ও। আর কেউ অ্যাড করতে চাইলে করতে পারেন যে আপনার কাছে কি মনে হয় বায়ার সিনসিটা আসলে কি? এর মধ্যে আমরা হতে পারে যেমন ইন্টারন্যাশনাল লেভেল বা কমপ্লেক্স যেগুলো মিট করার জন্য পলিসি হয় সেটা। আচ্ছা, আমি একটু সহজ করি। পলিসি হইতে হইলে কি হইতে হবে সেটা এবার ক্লিয়ার করি। আমরা মন যতটুকু বলছে একটু সঠিক করে নিলাম যে পলিসি মানে হলো বায়ার কোড অফ কন্ডাক্ট, মানে হলো কাস্টমারের কিছু চাওয়া পাওয়া যেটা নীতিমালা আকারে আমাকে দেওয়া হয়, আমরা এটা ফ্যাক্টরিতে ইমপ্লিমেন্ট করি। সেটার জন্য আমরা আবার আলাদা সাব পলিসি তৈরি করি। কেন? কাস্টমার হয়তো এক পেজে 10টা পলিসির কথা বলে, 10টা এক্সপেকটেশন এক লাইনে বলে, কিন্তু এক লাইনে তারা বুঝায় যে ওই দেশের প্রযোজ্য যত আইন আছে সব আইন এটার আন্ডারে যাতে কভার করে। সেজন্য আমরা এই প্রেজেন্টেশন থেকে একটা স্লাইড নিব কেবল ইমপ্লিমেন্টেশনের জন্য। সেটাতে একটু পরে যাচ্ছি। পলিসিতে যেহেতু ঢুকে গেছে, আমরা পলিসি নিয়ে আগে একটু কথা বলে নিই। পলিসি মানে হলো বাংলায় নীতিমালা। এখন নীতিমালা কিভাবে বানাবো, এটা কই থেকে আসবে? কোনো আইডিয়া? নীতিমালা আসলে কোথা থেকে আসবে? অ্যাড করে জাস্ট একটা করে পয়েন্ট অ্যাড করে লেভেল ল শ্রম আইন সময়টা কোথায়টা? বাংলাদেশের, মানে যেই দেশের পলিসি বানাচ্ছি আমরা সেই দেশের সময়। আর তারপরে আমরা শ্রম আইন হইলো ধরে নিলাম একটা হলো লোকাল আর একটা হলো ইন্টারন্যাশনাল। আর কিছু তারপরে এরিয়া ভিত্তিক যে কলকারখানা অধিদপ্তর এরিয়া অনুযায়ী কিছু, মানে হলো সরকারের সরাসরি আন্তর্দেশ ছাড়াও আপনি বলতেছেন যে সরকারের যে ডিপার্টমেন্ট আছে এখানে কি এনজিও গুলো আনবেন কিনা, ইউনিয়ন বা গভর্নমেন্ট আরো যে আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে তাদের যে পলিসি প্রসিডিউর সেগুলো আনতে পারেন, সমস্যা নাই। তবে মূল বেসমেন্টটা আসলে এখানে। মূল বেসমেন্টটা কোথায়? এইখানে। কিন্তু নীতিমালাটা তৈরি হবেটা কি? তৈরি হবে হলো এখানে কোম্পানি যেটুকু নিতে পারবে শ্রম আইন থেকে ওইটুকু আসবে, কিন্তু আইনের চেয়ে কম নেওয়া যাবে। যেমন ধরেন ন্যূনতম 8 ঘন্টা কাজের কথা বলা হয়েছে যে আপনার 6 ঘন্টা পরে একটা ব্রেক দিতে হবে, প্রথম 6 ঘন্টার পরে। তারপরে কিন্তু বলতে পারবেন না যে 7 ঘন্টা পরে ব্রেক দিন। অর্থাৎ আইনের যে ন্যূনতম বেসমেন্ট ওইটা আপনার এখানে নীতিমালায় ঢুকাইতে হবে। এবার আসলে আপনি যদি বলেন যে আমি 4 ঘন্টা পরে ব্রেক দিব, এটা ভেরি গুড। আপনি 4 ঘন্টা পরে একটা ব্রেক দেন আর বাকি 4 ঘন্টা পরে আরেকটা ব্রেক দেন, এটা হলো বেটার। কিন্তু কমপক্ষে 6 ঘন্টা পরে আপনাকে ব্রেক দিতেই হবে। অর্থাৎ যখন নীতিমালা বানাবেন আইনটাকে 100% নিতে হবে, কিন্তু আইন যে সুপারসিড করে সুবিধা বলে সেটা নিতে পারবেন, কিন্তু কম দেওয়া যাবে। তার মানে পলিসি হলো একটু বলি, সেটা হচ্ছে শ্রম আইনের স্ট্যান্ডার্ড বা আইএলও স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়ার্কিং আওয়ার 8 আওয়ার্স। এটা মানতেই হবে, এটা তো কমন, এটা মাস্ট। আসল মাথা দিয়ে বলো। হ্যাঁ, এখন এটার ভিতরে আরেকটা নীতিমালা
হ্যাঁ, ওদেরই সাবনীতিমালা ব্রেকেটটা ব্রেকেটটা যে 6 ঘন্টার মধ্যে আপনাকে ব্রেক দিতেই হবে, কমপক্ষে 6 ঘন্টা এটাও মাস্ট। মাস ম্যান্ডেটরি। দেন হচ্ছে আরেকটা আরো সাবনীতিমালা হচ্ছে আমি যদি 4 ঘন্টাও দিই তাতে কোনো প্রবলেম নেই। এখন কোম্পানি এটা চিন্তা নিজস্ব করলো, policy। কোম্পানি চিন্তা করলো এখানে আমরা চিপ বানাই, মাইক্রো চিপ বানাই, এক্সাম্পল মাইক্রো চিপ বানাই, আমরা এটা অ্যাপেলের কোম্পানি অথবা স্যামসাং এর কোনো একটা কোম্পানি চিপ বানায়। এখন চিপ বানাইতে গেলে একটু অনেক বেশি কনসেন্ট্রেশন থাকা জরুরি, তাই না? এক্ষেত্রে কোম্পানি চিন্তা করলো না আমরা 2 ঘন্টা পর পর ব্রেক দিই এবং আমরা 8 ঘন্টার এগেইনস্টে 1 ঘন্টার আমরা 2 ঘন্টা ব্রেক দিই। এই 2 ঘন্টা আমরা ভাগ করবো 8 ঘন্টার পিছনে, 2 ঘন্টা পরে 30 মিনিট, 2 ঘন্টা পরে 30, 2 ঘন্টা পরে 30, 2 ঘন্টা পরে 30 মিনিট। সে টোটাল 10 ঘন্টা কাজ করাবে, ঠিক আছে? কাজ করাবে মূলত 8 ঘন্টা, বাকি 2 ঘন্টা পুরো ব্রেক কাউন্ট করবে, ঠিক আছে? এবং কোম্পানি যদি বলে ওই 2 ঘন্টা আমি ওটি হিসাবে টাকা পেমেন্ট করে দেব, যে ব্রেকটা নিবে সেটা দিতে পারবো। যদি বলে আমি 1 ঘন্টা দিয়ে দেবো, দিতে পারবো, কিন্তু আইন বলে যে 1 ঘন্টা 1 ঘন্টা আপনাকে লাঞ্চ ব্রেক দিতে হবে, কিন্তু এটা 8 ঘন্টার ভিতরে রাখে নাই আইন। আইন এটা 8 ঘন্টার বাইরে করছে, অর্থাৎ 9 ঘন্টা আপনার টোটাল ফ্যাক্টরিতে থাকতে হবে আর এর ভিতরে 8 ঘন্টা আপনি কাজ করবেন। এটা হলো আইনের চাওয়া পাওয়া। এখন আইনকে সুপারসিড করে যদি বেশি বেনিফিট দিতে চান আপনি, যে আমি 2 ঘন্টা পর পর ব্রেক দিব, প্রত্যেকটা 30 মিনিট করে আমি 2 ঘন্টা দেব, সেক্ষেত্রে তো আইন কি বলছে যে 8 ঘন্টা প্লাস 1 ঘন্টা ব্রেক, তাহলে হইলো কত? 9। এখন আপনি যদি 9 এর বেশি কোম্পানির একটা এমপ্লয়িকে রাখেন, সেটা তো আবার আপনার হিসাব করার বিষয়, এমপ্লয়িকে ফ্রি অফ কস্টে থাকবে কিনা। আপনি চিন্তা করলেন যে ফ্রি অফ কস্ট দরকার, আমি 1 ঘন্টা ব্রেক টাকা দিয়ে দিই, সো প্লাস 1 ঘন্টা ওটি, তাহলে কাজ হবে মূলত 9 ঘন্টা না, কাজ হবে মূলত 8 ঘন্টা, যেটার ভিতরে 1 ঘন্টা যোগ হয়ে যাবে হলো আইন অনুযায়ী, আর এই 1 ঘন্টা হবে অতিরিক্ত সুবিধা যেটা ওটি হিসেবে কোম্পানি দিয়ে দিবে। সো এই কথাবার্তাগুলো আসলে কই পাবে, আর এটা কিভাবে ভিজিবল হবে, এমপ্লয়ি জানবে কিভাবে, বা এটা যে পেরোল যে টাকাটা ক্যালকুলেট করে বেতন দেবে কই থেকে দিবে, পেরোলের কাছে থাকতে হবে কোম্পানির পলিসিটা থাকতে হবে। এখন এখানে একটা শব্দ বলে ফেলছে মেহেদি, কি বলছেন? আরেকটা বলছেন শব্দ, প্রসিডিউর বলছেন, প্রসিডিউর বলছেন বা বলেন, ঠিক আছে, সমস্যা নাই। আমি ধরে নিলাম আমার নীতিমালা আছে ফ্যাক্টরিতে এইটুক, যে XYZ কোম্পানি শ্রম আইন ফলো করে এবং দেশের আরো অ্যাপ্লিকেবল আইন এবং আন্তর্জাতিক আইন এবং তার কাস্টমারের কোড অফ কন্ডাক্ট পলিসি কইরা একটা আইন বানাইছে কর্মঘণ্টার উপরে, যেটা 8 ঘন্টা কাজের পাশাপাশি 1 ঘন্টা ব্রেক এবং অতিরিক্ত 1 ঘন্টা সারপ্লাস ব্রেক হিসেবে দেবে, যেটা পেইড। সেটা কোথায় লেখা আছে? নীতিমালায় লেখা আছে। এখন এইটুকু লেখলে কিন্তু সাফিসিয়েন্ট না, এটার আরো ব্যাখ্যা দিতে হবে। সেই ব্যাখ্যাটা কই দিবেন, বা পলিসির সাথে আর কিছু দরকার আছে কিনা? আছে। কি সেটা? প্রসিডিউর। তাহলে পলিসি কোনটা, প্রসিডিউর কোনটা, সেটা একটু ক্লিয়ার করে নেই, জাস্টিফাই। এক্সপেকটেশনটা আমরা কেটে দিলাম, অর্থাৎ কাস্টমারের যত পলিসি আসবে বুঝবেন সব এগুলো কাস্টমারের এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে হলো এটা আপনাদের ফুলফিল করতে বলা হয়েছে ইনডাইরেক্টলি টাইপ। তাহলে এবার আমরা প্রসিডিউরে যাই। এখন দেখেন আমি এক লাইনের পলিসি করলাম যে আমার কোম্পানিতে 8 ঘন্টা কাজ করবে, 2 ঘন্টা ব্রেক দিবে, এই হলো পলিসি, এবং 1 ঘন্টা টাকা পেইড করে দিব অতিরিক্ত। কিন্তু এইটুকু দিলে পুরো এক্সপ্লেনেশন হচ্ছে না। এখন আপনি প্রসিডিউর করতে পারেন যে এটা এই লেভেলের এমপ্লয়িদের জন্য প্রযোজ্য হবে, এই লেভেলের প্রযোজ্য হবে না, প্রসিডিউর অংশ হইতে পারে এটা, অথবা এটা সবার জন্য প্রযোজ্য হবে, কিন্তু 1 ঘন্টাতে থাকবে ওটি, কাজের কত হারে টাকা দিতে হবে, স্টাফদের কি দিবেন, ম্যানেজমেন্টের কি দিবেন, ওয়ার্কারের কি দিবেন, সেটা প্রসিডিউর আসতে পারে। শুরু হবে কয়টায় শেষ হবে, কয়টায় শুরু হবে, কয়টায় শেষ হবে, এটা কি আবার স্লট আকারে দিবেন কিনা, এটারে শিফটিং করবেন কিনা, এটা ছেলেদের জন্য কিভাবে করবেন, মেয়েদের জন্য কিভাবে করবেন, ক্লিনাররা এটা কিভাবে অ্যাভেল করবে, সিকিউরিটিরা কিভাবে অ্যাভেল করবে, সেখানে মেইনটেনেন্স কিভাবে করবে। হ্যাঁ, এই সাপোর্ট কথাবার্তাগুলা ফাংশনগুলা বিস্তারিত লেখা থাকবে কোথায়? প্রসিডিউর। তার মানে হলো পলিসি যে করবে তার প্রসিডিউর সম্পর্কে জানতে হবে। তার মানে আজকের চ্যাপ্টার, আজকের আলোচনার সব মানে বিষয় হবে আমাদের পলিসি প্রণয়নের জন্য করণীয় এবং প্রসিডিউর সমূহ। পলিসি কি, কিভাবে তৈরি করতে হয়, সেটার এগেইনস্টে প্রসিডিউর কি কি আসতে হবে, এইগুলো আজকে আমাদের জানার বিষয়। ফ্যাসিলিটেশন করছি। হ্যাঁ, পলিসি মানে বাস্তবায়নের জন্য হ্যাঁ, করণীয় ধাপসমূহই হচ্ছে প্রসিডিউর। আপনি বলতেছেন যে বিবেচ্য বিষয়সমূহই হচ্ছে আপনি প্রসিডিউর। সংজ্ঞা দিতে চাচ্ছেন, সংজ্ঞা দিলে এরকম হবে যে পলিসি হইল
যে দেশে একটা প্রতিষ্ঠান অবস্থান করতেছে সেই দেশের সরকারি সকল অ্যাপ্লিকেবল আইন যা এই ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত সেগুলো সব ডাইরেক্টলি পলিসি মানা এবং সে অনুযায়ী এমপ্লয়ীদের সুবিধা নিশ্চিত করা, এটুকু পলিসি শেষ। হ্যাঁ তাহলে প্রসিডিউর কি? পলিসিতে বিদ্যমান সুবিধা বিস্তারিত কিভাবে পাবে, কখন কারা কে কিভাবে ইমপ্লিমেন্ট করবে এবং এটার উপব্যাখ্যা যা আছে সেটা আমার রিফ্লেকশন যেখানে করবে সেটা হলো প্রসিডিউর। ওই তো পলিসির করণীয়। হ্যাঁ, পলিসির যে ইমপ্লিমেন্টেশন সেটা আসলে প্রসিডিউর। সহজ পলিসির ইমপ্লিমেন্টেশনটা আপনার প্রসিডিউর আসে। ওকে ডান। এই হলো সহজ। ইমপ্লিমেন্টেশন হচ্ছে প্রসিডিউর। তাহলে আজকে আমরা এইটুকু শেষ করে দিচ্ছি যে আমাদের ফাইনাল আলোচনা হইল পলিসি আর প্রসিডিউর। পলিসি আর প্রসিডিউর প্রসিডিউর। এবং আমরা দেখলাম যে পলিসি আমরা বলতেছি যে 8 ঘন্টার বাইরে আমরা আইন অনুযায়ী 1 ঘন্টা প্লাস আরো 1 ঘন্টা এক্সটেনশন সুবিধা দিব যেটা পেমেন্ট হিসাবে আসবে। আমরা এইটুকু আজকে একটা পলিসি হিসাবে চিন্তা করে রাখছি, এটা মাথায় রাখেন সবাই। তবে আমি যেহেতু পাওয়ার পয়েন্টটা খুলছি বলছি এখান থেকে একটা স্লাইড আজকের জন্য রাখছি, শুধু ওই স্লাইডটাতে যাব, তারপরে আমি আবার পলিসিতে ব্যাখ্যা হিজিবিজি কি যেন দেখছি। ইবিজিবি দেখছেন? হিজিবিজি এটা এটা একটু আগে। ছবি দেখে গেছে আপনার সেটার উপর। ও আমার ছবি দেখছেন? এই রে এটা হ্যাঁ এটা আসলে আমি নরমালি যখনই কোনো ট্রেনিং করাই এক্সপেকটেশনটা প্রথমে নেওয়ার বা জানার চেষ্টা করি যে আপনারা আসলে কি জানতে চান। ওইটা যখন সামারাইজ করে আমি ওয়ালে মাউন্টেন বা পেস্টিং করি, পরে আমরা আমাদের ট্রেনিং শেষে আবার আরেক সাইডে সেই জিনিসটাকে সমাধান হিসেবে দেখাই যে আমরা এক্সপেকটেশনের পাশাপাশি কতটুকু রিয়েলিটি জানছি বা আমরা যেটা জানতাম এটাই আসলে ট্রু কিনা। এত আছে বন্ধ করে দিয়েছেন। তাইলে আপনারা তিনজন একটু মিস করছেন। আমরা আপনাদের সুবিধার্থে আরেকবার একটু সামারি টানি যাতে করে সবাই একসাথে নিতে সুবিধা হয়। দিদার গিয়াস এবং উপসাহা পরে যেহেতু আসছে, আমরা আজকে আলোচনা করছি হলো বেসিক্যালি আমাদের যে টপিকটা পিছনে ছিল সেটা ছিল কাস্টমার কোড অফ কন্ডাক্ট ইমপ্লিমেন্টেশনের প্রসেস। তো সেইখানে আমরা বলছি কাস্টমার কোড অফ কন্ডাক্ট আসলে কি। আলটিমেটলি এটা ইন্ডিকেট করছে যে কাস্টমার এক্সপেকটেশন বা এটা একটা পলিসিকে সরাসরি নির্দেশনা দিচ্ছে। তা আমরা পলিসি সম্পর্কে জানতে গেছি, তখন আমরা জানছি যে পলিসি হবে হলো যেই দেশে যেই পার্টিকুলার প্রতিষ্ঠানটা আছে, যেমন ধরুন কলম উৎপাদন করে, এখন ইঙ্কের সাথে জড়িত ওই দেশের যত আইন আছে, হইতে পারে এখানকার কেমিক্যাল, হইতে পারে এটা প্লাস্টিক, হইতে পারে এটা ডিসপোজ, হইতে পারে এটা রিউজ, তো যত ধরনের আইনি জটিলতা আছে সেই আইনগুলো এই পলিসিতে আসতে হবে। তবে পলিসি করার ক্ষেত্রে এটার বাস্তবায়নটা আবার প্রসিডিউরের রিফ্লেকশন হইতে হবে। এইটুকু হলো আমাদের আজকে প্রথম অংশের সামারি। তবে আমরা এক্সাম্পল দিয়েছিলাম হলো কলমের না, আমরা দিয়েছিলাম হলো ওয়ার্কিং আওয়ারে, যে আমাদের দেশে বিদ্যমান আইনে বলছে যে 8 ঘন্টা হলো কাজের স্ট্যান্ডার্ড, তবে 8 ঘন্টা কাজ করলে 1 ঘন্টা বিরতি দিতে হবে। বিরতির ক্ষেত্রে আবার বলছে যে অ্যাটলিস্ট 6 ঘন্টার পরে অবশ্যই ব্রেকটা দিতে হবে। তবে আমরা অ্যাডভান্স হিসেবে বলছি যে এখানে কোম্পানি চাইলে আইনকে সুপারসিড করে বেশি বেনিফিট দিতে পারে, কম দিতে পারে। সেখানে আবার আমরা বলছি কি যে এটা যদি কোনো কি বলে কি প্রোডাক্ট বলছিলাম আমরা, টেক প্রোডাক্ট যদি হয় তাহলে তো বেশি ফোকাসের বিষয় আছে। তো এই ক্ষেত্রে কোম্পানি চিন্তা করছে 1 ঘন্টা না, আমরা 2 ঘন্টা ব্রেক। তো এই ক্ষেত্রে দ্বিতীয় ঘন্টা তো আইনের বাইরে চলে যাবে, আইন তো কোম্পানিতে বলছে 8 + 1 9 ঘন্টা, তো 10তম ঘন্টা আমরা বলছি এটা ওটি হিসেবে। তো সেটা দিতে গেলে তো কিভাবে দিব, কাদেরকে কত দিব, কত ভাড়া দিব, সিকিউরিটি ক্লিনার, দারোয়ান, হেল্পার কে কিভাবে কত পাবে, ম্যানেজমেন্ট পাবে কিনা, সেগুলো আমরা প্রসিডিউর বিস্তারিত আগে কম দিয়েছি। তো আমরা মোটামুটি এই সাইড থেকে আমরা সরে আসছি এবং বলছি যে এই 35টা স্লাইড থেকে একটা স্লাইড কেবল আমরা আলোচনা করব। সেই স্লাইড হলো এইটা, একটা কেবল एग्जांपल হিসেবে নেব যাতে করে আমরা ট্রেনিংটা শেষ করতে পারি, অনেকগুলো বিষয় না আলোচনা করে এক জায়গায় শেষ করতে পারি। সেটা হলো এখানে ইমপ্লিমেন্টেশন প্রসেসে আমরা এই আমার যে ট্রেনিংটা ডিজাইন করা হয়েছিল বেসিক্যালি কুমার কোড অফ কন্ডাক্ট দিয়ে ডিজাইন করছি আমি 2021 সালে এপ্রিল মাসে ট্রেনিংটা করেছিলাম আমি। তো সেখানে কুমার সিওসি এর 1 নম্বর কোড অফ কন্ডাক্ট হলো চাইল্ড লেবার থাকা যাবে না একটা ফ্যাক্টরিতে, অর্থাৎ চাইল্ড লেবারকে তারা মানে এনকারেজ করে না, ডিসকারেজ করছে, এটাই তাদের এক্সপেকটেশন। তো এখন এই আপনার যে এক্সপেকটেশনটা এটা যে কোম্পানি বা পুমা যে এক্সপেক্ট করছে, এখন আপনার প্রতিষ্ঠানে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, মানে এখানে আপনার কাজটা কিভাবে আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন সেটা এখানে বোঝার বিষয় আছে। তাহলে আমরা আগেই জানছি
যে কাস্টমারের চাওয়া পাওয়া যদি ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে প্রথমে থাকতে হবে কি পলিসি আছে কিনা এখানে প্রথমে পলিসিকে এক্সপ্লেইন করার জন্য ডিটেইলস কি থাকবে আমাদের প্রসিডিউর এখানে আমরা যদি এইভাবে চিন্তা করি যে এটা চাইল্ড লেবার, ঠিক আছে, তো চাইল্ড লেবারের জন্য প্রথমে কি লাগবে, আমার কোন পলিসি বানাইতে হবে? চাইল্ড লেবার আমি রিক্রুটমেন্ট পলিসিটা কেন লাগবে? কারণ চাইল্ড লেবার পলিসি তো বলে দিয়েছেন যে চাইল্ড লেবার না, এটা শুধুমাত্র পার্টিকুলার একটা পোরশন, মানে চাইল্ড লেবারকে স্পেসিফাই করছে। হ্যাঁ, যেমন তাহলে অ্যাডভান্সেন্টের জন্য একটা আলাদা পলিসি তাহলে রিক্রুটমেন্টে কেন আনবেন এই বিষয়টা? কারণ এটা তো রিক্রুটমেন্টেরই পার্ট। আচ্ছা, রিক্রুটমেন্টের পার্টে এই জন্য আনবেন। আর কি কারণ থাকতে পারে? যদি কোনো কারণে চাইল্ড লেবার রিক্রুট হয়ে যায়, হ্যাঁ, যেন এটা রেমিডিয়েশন একটা প্ল্যান থাকে। রেমিডিয়েশনটা বেসিক্যালি চাইল্ড লেবার পলিসিতে আপনি নিয়ে নেবেন, এটাই স্বাভাবিক। রিক্রুটমেন্টের ক্ষেত্রে যাতে কোনো ক্রমেই চাইল্ড লেবার ইনক্লুড না হয় সেই জন্যই রিক্রুটমেন্ট পলিসিটাতে আমরা জোর দিতে হবে। আমরা সেই জন্য আরেকটা পলিসি নিতে হবে, রিক্রুটমেন্ট পলিসি। রিক্রুটমেন্ট পলিসি বলছি, আমি কিন্তু সিলেকশন পলিসি বলি না। রিক্রুটমেন্ট আর সিলেকশন ডিফারেন্স জানি কিনা সবাই? বলেন, যে কোনো একজন বলেন, যে কোনো একজন বলেন কেন এটা আমি রিক্রুটমেন্ট পলিসি এখানেও লিখছি। দেখেন, রিক্রুটমেন্ট পলিসি আমি কিন্তু দুইটা শব্দ বলছি, একটা হলো রিক্রুটমেন্ট আর একটা কি Selection. সিলেকশন। ফুল প্রসিডিউরটা রিক্রুটমেন্ট আর একটা হলো সিলেকশন। আজকে সহজ করে দেই, সারাদিন মনে রাখেন। রিক্রুটমেন্টের কাজ শুরু হয় আমি সিদ্ধান্ত নেওয়ার পরে। ফ্যাক্টরি সিদ্ধান্ত নিয়েছে যে দুইজন ম্যানেজার নিবে, তাহলে প্রথমে একটা ম্যানেজারের কাজের এগেইনস্টে জেডি তৈরি হয়ে সে জেডিটা সার্কুলার হয়ে যাবে যে এই স্পেসিফিক কাজের জন্য আমরা একটা লোক চাচ্ছি। এই স্পেসিফিকেশনগুলো আমার ওই প্রমোশনে বা অ্যাডভার্টাইজমেন্টে বা নিয়োগের সার্কুলারে চলে আসবে। এখন ওইটা দেখে যতজন লোক চাকরির জন্য অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইগুলো পাইছেন আপনি 100 লোক অ্যাপ্লাই করছে, অর্থাৎ সার্কুলার দেওয়ার পরে যে 100 লোক অ্যাপ্লাই করছে, 100টা সিভি হাতে পাইছেন, রিক্রুটমেন্টের কাজ শেষ। রিক্রুটমেন্টের কাজ শেষ। এবার শুরু হবে সিলেকশন। সিলেকশন শুরু হয় এই 100 সিভি থেকে আপনি 10টা সিভি যাচাই বাছাই করলেন, ইন্টারভিউ করলেন, তাকে ফাইনালি রিটেন ভাইবা যাই করেন আলোচনা, তার সাথে যতগুলো স্ক্রুটিনি করেন, রিটেন টেস্ট হতে পারে, ভাইবা হতে পারে, তাকে অ্যানালিটিক্যাল স্কিল টেস্ট হতে পারে অথবা প্র্যাকটিক্যাল টেস্ট হতে পারে, সব নেওয়ার পরে তাকে তো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিলেন। হ্যাঁ, এই অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে তারা কনফার্ম করে ফেললেন যে আপনার চাকরি হয়েছে, আপনি জয়েন করেন। এই গ্রুপ পর্যন্ত কাজটা হলো পুরোটা সিলেকশন। রিক্রুটমেন্ট ওইখানেই শেষ। আমরা সবাই চালাই দিয়ে হলো আমি রিক্রুটমেন্টটা দেখি স্যার, তারপরে আপনি কিন্তু কাজ অল্প একটু করেন, শুধু লোক দায়ী কেন ফ্যাক্টরি পর্যন্ত এইটুকু আপনার কাজ। কিন্তু আপনি আসলে রিক্রুটমেন্ট এবং সিলেকশন পুরো প্রসেসটাই করেন। আমি এখানে জয়েনিং এর শব্দটা কিন্তু বলি নাই, কারণ জয়েনিংটা আবার আরেকটা টার্মস দিয়ে শুরু হয়, ওখানে আবার ইন্ডাকশন, ইন্ট্রোডাকশন, অনেকগুলো বিষয় এখানে চলে আসবে। সো এইচআর এর বড় একটা টার্ম ওখানে চলে আসবে। ইন্ডাকশন বা অনবোর্ডিং বা জয়েনিং বা ফাইনাল যে তাকে ফ্যাক্টরিতে পরিচিত করা, সেই জায়গাটা কিন্তু আলাদা টার্মস আসবে। সেটা রিক্রুটমেন্ট আর সিলেকশন নিতে না, সেটা আলাদা হয়ে যাবে। সো আমাদের যেহেতু এটা মূল ফোকাস না, আমরা এটা শেষ করলাম। এটা একটু বললাম কেন, যাতে আমাদের এইটা বুঝতে ক্লিয়ার হয় যে আমরা রিক্রুটমেন্ট পলিসিটা কেন করলাম। আমি যখনই বিজ্ঞাপন দিব তখনই আমি লিখে দিব স্পেসিফাই করে যে আমার এই জিনিস লাগবে, এই জিনিস লাগবে না। এবং যখন আমি এখান থেকে সিভি গুলো পাইয়া যাব তখনই আমার সিদ্ধান্তটা এখানে হয়ে যাইতে হবে রিক্রুটমেন্ট প্রসেসের ভিতরে, যাতে করে আর অন্য কোথায় যায় চাইল্ড লেবারটা হিট না করে। চাইল্ড লেবার পলিসি রিক্রুটমেন্ট পলিসির সাথে আরেকটা পলিসি কি রিলেটেড? বলেন না। ধরেন ওয়েজেস বা ওয়ার্কিং আওয়ারের যে পলিসি দুইটা। আচ্ছা, আমি বলে দিই। হ্যাঁ, বলছে যে আপনি যদি চাইল্ড লেবার পলিসি করেন তখন এখানে বলবে যে চাইল্ড লেবার পলিসি করার উদ্দেশ্য এই যে আপনি চাইল্ড লেবার হয়তো নিয়ে ফেলছেন অলরেডি। হ্যাঁ, যদি নেন তাহলে এখন আপনার করণীয়, তাহলে আপনার তার কাজের ঘন্টা হবে 6 ঘন্টা, তাকে আপনার ডাইরেক্ট প্রোডাকশন ফ্লোর দিতে পারবেন না, হেভি ওয়ার্কে দিতে পারবেন না, তার স্টাডি প্ল্যান থাকতে হবে, তার ফ্যামিলি কন্ট্যাক্ট থাকতে হবে, এবং হ্যাঁ রাইট। সো ওই জায়গাগুলো তখন চলে আসবে।
তো এটা সেইটা কি শুধু এই চাইল্ড সেটা তো child labor policy তে উল্লেখ থাকতে হবে? আগে থাকবে রিক্রুটমেন্ট পলিসি, এরপরে আসবে চাইল্ড লেবার পলিসি। না না আমি আরেকটা মূল অংশ যদি অ্যাড করি, আমি এখানে চাইল্ড লেবার পলিসি তো পরে পলিসি হচ্ছে চাইল্ড লেবার লিমিটেশন পলিসি হতে পারে। এটা চাইল্ড সাথে লেবার include জন্য হবে না এটা? অনেকে হচ্ছে চাইল্ড লেবার পলিসি এবং চাইল্ড লেবার লিমিটেশন পলিসি ভিন্ন করে, অথবা চাইল্ড লেবারের সাথে ওটা একটা পলিসিতে চলে আসে। ওটাই আমি জানতে যেখানে চাইল্ড লেবার চাচ্ছি। লিমিটেশন যখন যেহেতু ওখানে অনেকগুলি ক্রাইটেরিয়া আছে উনি শুধু চাইছে একটা বিষয় আমাদের কাছে, সেটা হলো আরেকটা পলিসি এনে অ্যাড করা যায় কিনা। বা হ্যাঁ, হ্যাঁ working hour। সেটা অ্যাড করার দরকার হবে না, আমি বলে দিই কেন। এখানে ফ্যাক্টরির যে নিয়োগ পলিসি, এটার কিন্তু আসলে নিয়োগ পলিসির যে নিয়োগ, এই রিক্রুটমেন্ট সিলেকশন দুইটা মিলে নিয়োগ পলিসিটা বানায়। সুতরাং এখানে আপনার পুরো বিষয়টাই চলে আসে। কোনো কারণে যদি একটা লোক নিয়েই ফেলে ফ্যাক্টরিতে, তখন তার নেওয়ার পরে ট্রিটমেন্ট কি হবে সেটার জন্য এই চাইল্ড লেবার পলিসিটাকে তৈরি করা হয়েছে। ডিফাইন করবে। ঠিক আছে, তাহলে এই হলো এখানে একটু খেলা। আমরা খেলাটা একটু মাথায় রাখি। আরেকটু আছে। হ্যাঁ এই আমাদের যে 7 ক্যাটাগরির ওয়ার্কার হ্যাঁ, 7 ক্যাটাগরি শ্রমিক। শ্রমিক, ওখান থেকে যদি বদলি বা সাময়িক। ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল, টেম্পোরারি, এগুলির মধ্যে এগুলির কোনো সংযুক্ত আছে কিনা, এই চাইল্ড পলিসির কোনো কাজ আছে কিনা? বা রিক্রুটমেন্ট পলিসি সম্পর্ক 200% আছে। এর কারণ কি, আপনি ধরেন স্থায়ী লোক নেবেন, তাহলে নিয়োগ আপনার নিয়োগ পলিসিতে লেখাই আছে স্থায়ী লোক নিলে আমার এই ট্রিটমেন্ট হবে, অস্থায়ী নিলেই হবে। তারপর হলো শিক্ষানবিশ নিলেই হবে, শিক্ষার্থী নিলেই হবে। এটা কই লেখা আছে? আমার এই রিক্রুটমেন্ট পলিসি। রিক্রুটমেন্ট পলিসিতে বলা আছে। সুতরাং এটা আসলে আলাদা কোনো টেনশন দিবেন না, এটা এর ভিতরেই চলে আসবে। আর কোনো প্রশ্ন আছে কিনা? কোনো প্রশ্ন নাই বলো। সবাই একটু দাঁড়াই আমরা। তাইলে আমরা দেখেন একটা পলিসি আমরা বানাই ফেললাম রিক্রুটমেন্টের, যেখানে আমরা বলে ফেলছি যে রিক্রুটমেন্ট এবং সিলেকশনটা কি হবে, টোটালটা আমরা এখানে নিয়ে আসছি, আমরা বলতেছি। এবং চাইল্ড লেবার এবং চাইল্ড লেবার রিমিডিয়েশন একই পলিসি বা ডিফারেন্ট পলিসিতে আমরা ইনক্লুড করে ফেললাম। এবার আছে এই রিক্রুটমেন্ট পলিসিটা বলছে একটা কনসার্ন। এটা কনসার্ন কেন? পলিসিটা ভালোভাবে আপনাকে স্ক্রুটিনি করতে হবে, যেখানে আপনি আসলে চেক পয়েন্ট রাখছেন কিনা, যে চাইল্ড লেবার যে ঢুকবে না এটার চেক পয়েন্ট কি, এটা চেক পয়েন্ট রাখছেন কিনা। এটা চেক পয়েন্ট রাখার জন্য আপনাকে কিছু বেসিক মেথডে অ্যাপ্লাই করতে হবে, যেটা আমাদের আছে। আমরা অলরেডি মেডিকেল টেস্ট এবং অন্যান্য ভেরিফিকেশন করি, করলে কাগজপত্র দেখলে আমরা বুঝতে পারি। সেটা বলছে যে মাথায় রাখার জন্য, এটা একটা বড় কনসার্ন। রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট এখানে ঢুকবে এক পলিসির ভিতরে, সেখানে আমরা চিন্তা করার দরকার নাই। তাহলে আমরা সিওসি প্রথম ধাপ আমরা পলিসি বানাই ফেলছি এবং সেটার এগেইনস্টে প্রসিডিউর হবে। এইটা এই পলিসি প্রসিডিউরটা আমরা বিস্তারিত শিখবো, যেহেতু আজকে এটা মূল টপিক। সিওসি এই স্লাইড যেহেতু নিয়েছি, বাকি পয়েন্টগুলো জাস্ট একটা গ্লান্স বলে ফেলি আমরা। দ্বিতীয়টা হলো ম্যানেজমেন্ট কমিটমেন্ট। ম্যানেজমেন্ট কমিটমেন্ট না থাকলে কোনো কাজ কোনো ফ্যাক্টরিতে কোনো কোম্পানিতে করা সম্ভব না। ম্যানেজমেন্ট কমিটমেন্ট মানে হলো যে পলিসিতে যা আছে এভাবে কাজ করতেই হবে। এখন পলিসি আছে, ম্যানেজমেন্টের কমিটমেন্ট নাই, তাহলে কোনো কিছু হবে না। পলিসি আসলে ইমপ্লিমেন্ট হবে না, এটা কাগজে কলমে থেকে যাবে। এটা কি আপনারা মানেন কি মানেন না? মানেন কি মানেন না? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো রেকর্ড। যে কোনো পলিসি যদি বানান, সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল কি কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্টটাকে আপনাকে অ্যাসাইন করতে হবে। এই চাইল্ড লেবার প্রভিশনে যে আপনার কি কি ডকুমেন্ট আসতে পারে, কোনো আইডিয়া? চাইল্ড লেবার কি কি ডকুমেন্ট আমরা বানানো, পলিসি বাইরে কি কি ডকুমেন্ট বানানো লাগতে পারে? পলিসির এই বাইরে যে এজ ভেরিফিকেশনের যে ফর্ম, ফর্মটা হইলো একটা, মেডিকেল টেস্টের যে ফর্ম, হইলো তারপরে হচ্ছে তার বার্থ সার্টিফিকেট আছে কিনা তার একটা চেক লিস্ট, হইলো চেয়ারম্যানের সনদ, হইলো ন্যাশনাল এনআইডি, হইলো আর কিছু স্কুল সার্টিফিকেট, এটা একটা বড় বিষয়। আর কিছু এগুলো হইলে মোটামুটি আর কিছু যদি না পান, তাহলে মেডিকেল টেস্ট রিপোর্ট চাই। যেমন ধরেন দাঁতের ভেরিফিকেশন করলে অনেক সময় বা মানুষের যে জিহ্বা থেকে লালা নিয়ে টেস্ট করলে এই টেস্ট পাওয়া যায়। তো এক্ষেত্রে মেডিকেলটাও একটা অপশন, যে আর কিছু না পেলে আমি মেডিকেল ভেরিফাই করলাম। যেমন এক্সাম্পল, আমি ধরেন আমরা যে কাজটা করতেছি, আমরা একটা ওভারসিজ কোম্পানিতে কাজ করতেছি, আমরা এই বিশ্ব ওভারসিজ। ওভারসিজ মানে হলো এখানে শ্রীলঙ্কা, কম্বোডিয়া, ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান, হইতে পারে ইউরোপ, যে কোনো দেশের লোক আসতে পারে। এমন লোক চলে আসতে পারে যার কোনো কাগজপত্র নাই, এয়ারপোর্টে রাইখে দিয়েছে, হারাই ফেলছে। দেন আপনি এজ ভেরিফাই করবেন কিভাবে? উপায় একটাই, সেটা হলো আপনার তখন মেডিকেল টেস্টে যাইতে হবে। এখানে প্রভিশনটা এখানে রাখা হয়েছে।
আদার্স সার্টিফিকেট বলতে আপনারা যে বিষয়গুলো মেনশন করছেন সেগুলো এখানে আসতে পারে। এরপরে আসেন এই বিষয়গুলোকে সাপোর্ট দেওয়ার জন্য আপনার থাকতে হবে ট্রেনিং। সো এই ট্রেনিংটা আপনি কাকে দিবেন সেটা ইম্পর্টেন্ট ডিসাইড করা। এখন এই চাইল্ড লেবার ট্রেনিং তো ওয়ার্কারে দেওয়ার দরকার নেই, দেওয়ার দরকার আছে? কারণ ওয়ার্কার তো আপনি ফ্যাক্টরিতে নিয়োগই করছেন 18 বছর, তার চাইল্ড লেবার ট্রেনিং দরকার নেই। দরকার হইল যে চাইল্ড লেবার নিয়ে কাজ করবে, যে চাইল্ড লেবারকে নিয়োগ করবে, যে চাইল্ড লেবার হয়ে গেলে রেমিডিয়েশনের সাথে কাজ করবে, তাদের সবার জন্য। আমরা ফ্যাক্টরি মেইন গেট থেকে এটা শুরু করতে পারি। আমার সিকিউরিটি ইনচার্জের যদি ধারণা থাকে ট্রেনিং এ যে কি ধরনের বিষয় থাকলে, কি ধরনের বিষয়ে লুক আফটার করলে গেট দিয়ে চাইল্ড ঢুকবে না, চাইল্ড লেবার ঢুকবে না। ধরেন একটা কন্ট্রাক্টরের লোক, এখন XYZ একজন ভদ্রলোক, সে এখানে ধরেন মুড়ি সাপ্লাই দেয়, কলা সাপ্লাই দেয়, অথবা লাঞ্চ সাপ্লাই দেয়। এখন তার সাথে তার একটা ছেলে নিয়ে আসলো, দেখে মনে হয় এই ঠিক আছে, কিন্তু তার প্র্যাকটিক্যালি এই 14 বা 15। এখন এটা কে আইডেন্টিফাই করবে? এটা তো রিক্রুটমেন্টের অংশ না, কেননা ওর সাথে এগ্রিমেন্ট হয়েছে যে আন্ডার এজ লোক সাপ্লাইয়ের সাথে আসবে না। তাহলে মানে এটা কনফার্ম করবো কিভাবে? সিকিউরিটি গার্ডের যদি ধারণা থাকে, সিকিউরিটি যদি এই বিষয়ে ট্রেনিং থাকে, তাইলে সিকিউরিটি কিন্তু মেইন গেটে আটকাইতে পারবে। কারণ দিনের হইলে আমার রিক্রুটমেন্ট এবং সিলেকশন অফিসার, তার তো বাকি দিনে কে লাঞ্চ নিয়ে ঢুকলো সেই টিমে দেখার সময় নেই। এবার আসুন কমপ্লায়েন্স টিম, তার যদি নলেজ থাকে আটকাইতে পারবে। HR টিম নলেজ থাকলে আটকাই দিতে পারবে, ওয়েলফেয়ার টিম নলেজ থাকলে আটকাই দিতে পারবে। কিন্তু মার্চেন্ডাইজিং ম্যানেজার কি গেটে দাঁড়াই থাকবে এটা দেখার জন্য আটকাবে? কোয়ালিটি ম্যানেজার কি গেটে দাঁড়াবে? সে কোনদিন বলবে? সে বলবে যত লোক ঢুকে এটা ফ্যাক্টরি বিষয়, তার কাছে দাঁড়ায় করতে যে আমি জানি। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের সম্পৃক্ততা তাদের সবার এই ট্রেনিং ম্যান্ডেটরি, জরুরি না, ম্যান্ডেটরি চেয়ে বেশি কিছু থাকলে সেটা লাগবে। সুতরাং এর জন্য একটা কম্বাইন্ড ম্যানুয়াল থাকা উচিত এবং ট্রেনিংটা দেওয়া উচিত। এখানে ট্রেনিং এর বিষয়টা আমার কথা ছিল, ট্রেনিংটা ধরেন যেখানে এখানে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে কোন পার্সন হিসেবে ওদেরকে ট্রেনিং দিতেই হবে। পাশাপাশি ওয়ার্কারদেরকে লাগবে জন্য আমার মধ্যে যে ওয়ার্কাররা ধরেন হচ্ছে যেহেতু আমাদের এটা সিইউসির মধ্যে এটা করতেছি, সিইউসিতে তাদের জানতে হবে যে এখানে চাইল্ড লেবার দেওয়া হয়, কিন্তু তাদেরকে একটা অ্যাওয়ার করা এবং তাদের বাসায় কিন্তু চাইল্ড আছে, সেক্ষেত্রে যাতে চাইল্ড লেবার যে কোথাও যদি তারা নিয়োগ দেয় বা যদি তাদের বাসা থেকে কোথাও কাজ দিতে গেলে যে ইম্প্যাক্টটা, সেই ইম্প্যাক্টটা তাদেরকে বোঝানোর জন্য মনে হয় ওদেরকে ট্রেনিংটা দেওয়া উচিত। আমরা গ্যাসের পয়েন্টটাকে ভ্যালিড হিসাবে অবশ্যই নিতে পারি। তার কারণ হলো আমার যদি রিসোর্স থাকে ট্রেনিং দেওয়ার, তাহলে আমার এমপ্লয়িদেরকে ট্রেনিং দিতে সমস্যা নাই, সবার নলেজ হইলো। কেন মার্চেন্ডাইজিং ম্যানেজার ট্রেনিং পাবে না, মার্চেন্ডাইজিং এবং কোয়ালিটি ম্যানেজার ট্রেনিং পাবে না? সে পাইলেও সে এটা করতে পারবে যদি আমার রিসোর্স থাকে ট্রেনিং দেওয়া। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি আবারও বললাম, আপনার এই সবগুলো টিমকে ট্রেনিং দেয় কিনা একটা কোম্পানি, এটা এক নম্বর প্রশ্ন। সারা বছর এদেরকে দিয়ে রিফ্রেশ করতে পারে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এরপরে রিসোর্স থাকলে কেন নয় বাকিদেরকে? সুতরাং এটা ভ্যালিড যে বাকিদেরকে ট্রেনিং দেওয়া যাইতে পারে, এতে কোনো সন্দেহ নাই। গ্যাসের জন্য ছোট করে একটা তালি দিয়ে আমরা গ্যাস। এবার আসলে হলো অ্যাওয়ারনেস। দেখেন ট্রেনিং এবং অ্যাওয়ারনেস দুইটা কিন্তু দুই রকমের বিষয়। ট্রেনিং দিয়েও অ্যাওয়ার করা যায়, আবার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস প্রোগ্রামে আলাদা করে করা যায়। এখন ফ্যাসিলিটেশন প্রোগ্রামের মাধ্যমেও কিন্তু অ্যাওয়ারনেস করা যায়, আর শুধু সরাসরি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন বা অ্যাওয়ারনেস অ্যাক্টিভিটি দিয়ে অ্যাওয়ারনেস করা যায়। এক্সাম্পল, আমাদের ফ্যাক্টরিতে PA সিস্টেম দিয়ে এমন কোনো অ্যানাউন্সমেন্ট হইলো বা বড় বড় কোনো বিজ্ঞাপন টাইপ থাকলো, প্রমোশনাল কথাবার্তা লেখা থাকলো, সেগুলো হইতে পারে। ইভেন ভিডিও চলতে পারে লাঞ্চ টাইম, সেগুলো সব প্রমোশন হিসাবে, অ্যাওয়ারনেস হিসাবে কাজ করতে পারে। ইভেন আমাদের এখানে আমরা কি দিতে পারি, কি ছোট ছোট হ্যান্ডবুক, হ্যান্ডআউটস অথবা টোকেন টাইপ দিতে পারি, বাচ্চাদের ছবি দিয়া। মানে ওই যে সিগারেটের প্যাকেটে লেখা ধূমপান চাষের জন্য ক্ষতিকর, ধূমপান সিগারেটের প্যাকেটেই লেখা ধূমপান চাষের জন্য ক্ষতিকর, সঠিক অ্যাওয়ারনেস। তো এই দেখেন, এটা একটা ভালো রিয়েল এক্সাম্পল, কিন্তু এটা ওর জন্য একটা তালিম। এখন এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট বলছে। দেখেন সিগারেটের গায়ের উপর কিন্তু লেখাই আছে, কিন্তু এই নিয়ে কোনো ট্রেনিং হয় না কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, আমরা দেখি না ইন জেনারেল। কিন্তু এটা বেচার জন্য সেলসম্যানরা ঠিকই ট্রেনিং পায়। তো এটা একটা, হ্যাঁ, তাহলে প্রমোশন কোনটা সিগারেটের ভিতরে? এই যে উপরে ছবি দিল, তারপরে হইলো দোকানের মধ্যে দেখবেন যে সুন্দর বক্স বানাইয়া, হ্যাঁ, সিগারেটের নতুন এত সোলার দাম এত, এত সোলার দাম এত, এই বিষয়গুলো কিন্তু আছে। তবে একটা বিষয় মাথায় রাখেন, বাংলাদেশের আইন অনুযায়ী ক্ষতিকর সকল পণ্যের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে, অনুৎসাহিত করা হয়েছে। ঠিক আছে? যেমন ধরেন মেডিসিন সরাসরি বিজ্ঞাপন দিতে না করা হয়েছে। যেমন ধরেন আপনার স্মোকিং বা টোবেটো বা ড্রিঙ্কস,
এই বিষয়গুলোর প্রমোশন দিতে আসলে নিরুৎসাহিত করা হয়েছে, কেননা এটা ওই দেশের আইন বা গভর্নমেন্ট মনে করছে এটা ক্ষতিকর। সবাই আমরা বসে পড়ি এবার। আসাদ কি ভিডিও করতেছ? তাহলে তোমার ভিডিওতে বাকি পার্টিসিপেন্ট দেখা যাচ্ছে না, শুধু ট্রেনার এবং আমরা এটা কল করতে পারছি না। এবার আসলে হলো সাব কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এখানে দেখেন ওই যে আমি বলছি যে সাপ্লায়ার আসতেছে আপনার। এখন সাপ্লায়ার হইতে পারে খাবারের সাপ্লায়ার, হইতে পারে আপনার ফ্যাক্টরিতে 3টা প্রসেস আছে আর 2টা প্রসেস নাই, হ্যাঁ, তারপরে 2টা প্রসেস বাইরে করতেই পারে। এই ক্ষেত্রে সাব কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের বিষয়টা কেন আসে? আসলে এই জন্য যে কোনো ব্র্যান্ড চায় না যে তার পণ্যের কাজ করে এরকম কোনো ব্যক্তি এই আইন অনুযায়ী ক্ষতি হয় তার, বা সেইটা থেকে ক্ষতিগ্রস্ত যেন না হয়, বা ক্ষতিগ্রস্ত বন্ধ করার জন্য কিন্তু এই কাজটা। অর্থাৎ আমি ব্র্যান্ডের পক্ষ হইয়া আমার সাপ্লায়ারে যাই বলবো যে চাইল্ড লেবারের আমাদের পলিসি এই এবং আমাদের ব্র্যান্ড আসলে এটা চাচ্ছে, সুতরাং আপনার ফ্যাক্টরিতে আপনি এই একই পলিসি ইমপ্লিমেন্ট করতে হবে। এই হলো মূল বিষয়। ভাইয়া তাহলে এই হিসাবে তো আমাদের সাবকন্ট্রাক্টের একটা কিন্তু পলিসি থাকা দরকার, যে আমরা কিভাবে তাদের সাথে ডিল করব। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আসাদকে। আমরা এটা শিওর হলাম যে আমাদের যে পলিসি ম্যানুয়াল আছে সেই ম্যানুয়ালটা আমাদের সবার সাথে শেয়ার করা উচিত। আপনারা সবাই আমাদের গিয়াস অপু অথবা মেয়াদির কাছ থেকে আমাদের কমপ্লায়েন্সের পলিসি ম্যানুয়ালটা নিয়েন। সেখানে দেখবেন কম বেশি 150টা পলিসি আছে, সেখানে এই আমরা যা বলতেছি সব লেখা আছে। আপনি তো পলিসি ধরেন শুধু কমপ্লায়েন্সটাই বুঝেন যে সোশ্যাল কমপ্লায়েন্সই পলিসি। আমাদের র‍্যাপের একটা বড় ম্যানুয়াল বই আছে, সিজিপেটার একটা বড় ম্যানুয়াল বই আছে, কিউএমএস এর 250 থেকে 300 পৃষ্ঠার একটা ম্যানুয়াল বই আছে, সব কিন্তু পলিসি। তো বিষয়গুলো এখানে যে আমাদের হাতে নিলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে কত ধরনের পলিসি আমাদের আছে। আমরা ওইদিকে না যাই, সহজ করি আমরা। তাইলে সাবকন্ট্রাক্ট যারা থাকবে, অর্থাৎ আপনি যদি কাট টু প্যাক থাকে, ধরেন আমার এমব্রয়ডারি নাই, তা আমি যে এমব্রয়ডারি করাবো সেই ফ্যাক্টরিতে আমি এটা ব্যবহার করে দিব। ব্যবহার করার ক্ষেত্রে মাথায় রাখেন রিটার্ন রাখা সবসময় ভালো। আপনি যে তাকে পলিসি দিয়েছেন সেটা একটা রিটার্ন নিয়ে আসবেন, সম্ভব হলে তাদের ম্যানেজমেন্টকে একটা ট্রেনিং দেবেন, প্লাস হলো তারা যে কাজ করতেছে এই বিষয়ের একটা ডকুমেন্টেশন করবেন। ফাইনালি একটা এক্সাম্পল দিচ্ছি আমরা। এর লেখা আছে উজবেকিস্তান অ্যাজ এ কটন সাপ্লায়ার। উজবেকিস্তানে তুলা বিশ্বের অনেক দেশেই ব্যান করার মানে হলো যে ওই দেশ থেকে তুলা কিনতে না করা হয়েছে। যেমন ধরেন চীনের একটা জায়গা আছে নাম হলো উইঘুর, ওখানে মুসলিমদের নির্যাতন করা হয়, আমরা এমনটাই মিডিয়াতে পাইছি। পরবর্তীতে ইউনাইটেড স্টেটস ওখানে ভ্যান দিয়েছে, নিষেধাজ্ঞা লাগাইছে যে আপনারা ইউনাইটেড স্টেটসের অংশীদার হন বা তাদের কোনো সাপ্লায়ার হন, তাইলে উইঘুরের এই প্রদেশের বা চীনের এই প্রদেশ উইঘুর নামে যে প্রদেশটা আছে এখান থেকে আপনারা মালামাল কিনতে পারবেন। কিছু স্পেসিফিক নিষেধাজ্ঞা আছে। সেম উজবেকিস্তানে চাইল্ড লেবার ইউজ হয়, এবং এই ছবিটাই উজবেকিস্তানের ছবি। এই এক্সাম্পল ছবিটাও উজবেকিস্তানের, এবং বলা হয়েছে উজবেকিস্তান থেকে আপনি জানেন তুলা না কিনে, তারা তাদের তুলার যে খামার বা প্রতিষ্ঠান বা যে শিল্প সেখানে তারা প্রচুর চাইল্ড লেবার ইউজ করতো। এখন করে কিনা আমরা জানি না, বাট এটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই নিষেধাজ্ঞার একটা এক্সাম্পল আমরা এখানে রাখলাম। এই স্লাইড থেকে আমাদের আলোচনা 3500 স্লাইড থেকে শুধু এই একটাই। একটু সামারি যদি আমরা করি যে একটা কোম্পানির বা একটা ব্র্যান্ডের 10টা বা 15টা এক্সপেকটেশন থাকতে পারে অ্যাজ এ সিওসি, কোড অফ কন্ডাক্ট 10 বা 11 বা 15 রকমের থাকতে পারে। তার ভিতরে একটা রকমের এক্সাম্পল হইল নো চাইল্ড লেবার অথবা চাইল্ড লেবারকে নিরুৎসাহিত করা হয়েছে। আরও থাকতে পারে যে ওয়ার্কিং আওয়ার স্ট্যান্ডার্ডের ভিতরে থাকতে হবে, হেলথ সেফটি স্ট্যান্ডার্ড থাকতে হবে, হইতে পারে ফায়ার সেফটি, হইতে পারে আপনার জেন্ডার, হইতে পারে হ্যারাসমেন্ট, যে কোনো তাদের এক্সপেকটেশন থাকতে পারে 10টা 15টা 20টা। এর যে কোনো একটা ইমপ্লিমেন্ট করতে গেলে অথবা এর সবগুলো ইমপ্লিমেন্ট করতে গেলে আপনাকে এইভাবে যদি আগান, তাইলে আপনাকে ফ্যাক্টরিতে প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারছেন বা পারবেন বলে কিছুটা ধারণা করা যাইতে পারে। তবে এই বিষয়ে যত ডেপথ ডকুমেন্টেশন করবেন, যত ডেপথ পলিসি বানাবেন, তত বেশি কাজ হবে এবং সমস্যা রিঅকার হওয়ার চান্স কম থাকবে। আমরা এটা ভুলে যাই, আমরা এটা যা আলোচনা করছি এটা ক্লোজ করি। এবার আমরা চলে আসি মূল কাজে আমাদের, সেটা হলো আজকের ট্রেনিং এর মূল সাবজেক্ট, পলিসি এবং প্রসিডিউর। পলিসি এবং প্রসিডিউরে আইসা আমরা এবার একটু জানতে চাই পয়েন্ট আকারে
ভুল শুদ্ধ বলতে কিছু নেই। সবাই একটা একটা করে এই পয়েন্ট বলেন, একটা পলিসিতে কি কি থাকে। এক ভুল হলে কোনো সমস্যা নেই, বাই পলিসিতে এই জিনিসটা থাকতে পারে, এটা আমার পলিসিতে প্রথম থাকবে উদ্দেশ্য, থাকতে পারে অবজেক্টিভ অবজেক্টিভ থাকতে পারে প্রথম, যে আমি কেন করতেছি। একটাই পয়েন্ট, রুলস রেগুলেশন। ম্যাথ বলতেছে রুলস থাকতে পারে, রুলস রেগুলেশন। আর কি হতে পারে? স্কোপ স্কোপ থাকতে পারে। আর কি থাকতে পারে? স্কোপটা কমপ্লায়েন্সের লোকজনের জন্য খুব ডিটেইলস একটা শব্দ, সবাই কমপ্লায়েন্স জানে, কিন্তু বাকিদের জন্য এটা ক্ষেত্র বিশেষ ছোট হয়ে যায়, কিন্তু স্কোপ শব্দটা অনেক বড়। আমি একটু বলে নেই, আপনি ধরেন চাইল্ড লেবার পলিসি বানাইছেন, তাহলে এটা যদি এটা কি ইউনিফাইং একটা কোম্পানি, সো ইউনিফাইনের জন্য স্কোপ কি হবে তার এনি আইডিয়া? এই চাইল্ড লেবার স্কোপটা কি হবে ইউনিফাইনের জন্য? ইউনিফাইড কোম্পানির জন্য চাইল্ড লেবার স্কোপটা কি হবে? যদি চাইল্ড লেবার পলিসিটাই বানান তাহলে স্কোপ কি হবে? স্কোপ হবে হলো ইউনিফাইং যেই ফ্যাক্টরিটা বানাইছে সেই ফ্যাক্টরির জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। স্কোপ হবে এটা ওর যত সাপ্লায়ার ফ্যাক্টরি থাকবে তাদের জন্য, ইঙ্ক সাপ্লাই দেয় কেউ, প্লাস্টিক সাপ্লাই দেয় কেউ, ইভেন পলিটা কেউ সাপ্লাই দেয়, ইভেন এটা যখন ডিসপোজ করে ডিসপোজের যে সাপ্লাই থাকবে তারও এটা একইভাবে তার জন্য স্কোপের ভিতরে চলে আসবে। সো এই জন্য পলিসিতে এক্সপ্লেইন করা ম্যান্ডেটরি যে পলিসির স্কোপ কি হবে। ফর এক্সাম্পল ট্রেনিং স্কোপ ফর চাইল্ড লেবার, তাহলে কারা কারা আসবে এরকম আপনি ডিপার্টমেন্ট লিখে দিতে পারেন যে এই ডিপার্টমেন্টগুলো এই স্কোপের নিচে আসবে। আর কি আসতে পারে ট্রেনিং এ? ইমপ্লিমেন্টেশন, সরি পলিসিতে আর কি আসতে পারে? মেথড, অ্যাপ্লিকেবল ল আসতে পারে, ল অ্যাপ্লিকেবিলিটি। আর কি আসতে পারে? রেসপন্সিবিলিটি যদি থাকে, রেসপন্সিবল পারসনের নাম আসতে পারে। আর কি আসতে পারে? মেথড, যেটা বললাম যে পদ্ধতি বা মেথড, মানে পদ্ধতিটা বর্ণনা করার কথা বলতেছেন, ঠিক আছে আমি দিলাম। আর ইমপ্লিমেন্টেশন, টাইম পিরিয়ডটা, টাইম পিরিয়ডটা, টাইমলাইন হিসেবে দিলাম। মনিটরিং এন্ড রিভিউ, মনিটরিং রিভিউ হতে পারে, মনিটরিং এন্ড রিভিউ। আর কি হতে পারে? টাইটেল থাকতে হবে অবশ্যই, একটা টাইটেল থাকা জরুরি, আমরা টাইটেলটারে উপরে উঠাই দিলাম। আর কি? অ্যাপ্রুভ বাই, এটা অ্যাপ্রুভড, হ্যাঁ অ্যাপ্রুভাল একটা অথরিটি, অ্যাকনোলেজমেন্ট বাই অ্যাপ্রুভড, হ্যাঁ অ্যাপ্রুভাল একটা ডায়াগ্রাম থাকতে পারে। আর কি হতে পারে? প্রিপেয়ার্ড বাই, আমরা অ্যাপ্রুভালের ভিতরে নিয়ে নিলাম প্রিপেয়ার্ড বাই, অ্যাকনোলেজ অ্যাপ্রুভড যা আছে, ভার্সনটা থাকতে পারে, ভার্সন রেফারেন্স হতে পারে, হ্যাঁ রেফারেন্স, হ্যাঁ ভার্সন রেফারেন্স হতে পারে। আর কিছু? কনক্লুশন দিয়ে দিলাম, কনক্লুশনটা আমরা 11 উপসংহার, দেখেন এই 11টা বিষয় একটা পলিসিতে নরমালি খুঁজলে যদি পাওয়া যায় তাহলে বুঝবেন যে পলিসিটা মোর অ্যাকুরেট এবং যারা পলিসি তৈরি করছে তারা জানে। যদি না থাকে তাহলে বুঝবেন যে ডেভিয়েশন হবে। এক সময় চাইল্ড লেবার পাওয়া যাবে, এক সময় চাইল্ড লেবার পাওয়া না গেলেও ডকুমেন্টেশন পাবেন না, অথবা ট্রেনিং পাবেন না, অথবা অ্যাওয়ারনেস পাবেন না, অথবা আপনি যাই দেখবেন যে লয়ে কোনো রেফারেন্সই দেওয়া হয় নাই। ইভেন ইউনিফাইড হলো বলপেন কোম্পানি ল দিয়ে রাখছে বা অ্যাপ্লিকেবিলিটি দিয়ে রাখছে হলো আপনার দেখা গেছে যে স্টিল ইন্ডাস্ট্রি পিছনে যায় বসে। সো আমরা যদি সামারি করি আমরা দেখছি একটা পলিসিতে এই বিষয়গুলো থাকতে হবে। এবার আমরা একটা এক্সাম্পল পলিসি দেখার চেষ্টা করি। ট্রেনিং থাকতে পারে পলিসিতে, এই যে সুন্দর একটা কথা বলছে, ট্রেনিং থাকতে পারে, দেখছেন? ওইখানে ইমপ্লিমেন্টেশন বা মেথড ওইখানে না, আচ্ছা আমরা যোগ করে দিলাম, হ্যাঁ যোগ করে দিলাম ট্রেনিংটা। তবে আমার মনে হয় আপনারা সর্বোচ্চ পয়েন্টগুলো নিয়ে আসছেন। আমরা এবার একটু দেখি যে প্রোগ্রেসের এটা একটা পলিসি এবং প্রোগ্রেসের পলিসিতে আমরা একটা ডেমো এখানে রাখলাম। আমরা এবার টিক দিয়ে দেখি আমরা কভার করতে পারছি কিনা। আমরা আরেকটু উঠাই দিই, এইটুকু রাখি এবং ছোট করে দিই, হ্যাঁ এইটুকুই আর নাই কিন্তু, হ্যাঁ তাহলে আমরা এইবার এইটুকু রাখি টিক দেই। অবজেক্টিভ আছে, আছে অবজেক্টিভ আছে, রুলস রেগুলেশন আছে, রুলস রেগুলেশন স্কোপ আছে, আছে, ল রেফারেন্স আছে, ল রেফারেন্স, তারপরে হলো রেসপন্সিবিলিটি আছে, রেসপন্সিবিলিটি আছে, পদ্ধতি আছে, প্রসিডিউর আছে, টাইমলাইন আছে, টাইমলাইন উপরে আছে, আছে তারপরে হলো এটা কি লিখছি আমরা
মনিটরিং এন্ড রিভিউ Monitoring review আছে 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 আছে। তারপরে হলো আমরা এখানে বলতেছি Approval অথরিটি আছে নিচে আছে। আছে ভার্সন নাম্বার কনক্লুশন আছে ভার্সন নাম্বার কনক্লুশন কনক্লুশন আছে নিচে রেফারেন্স উপরে দেখছেন ভার্সন নাম্বার হ্যাঁ, এবং পলিসি টাইটেল এই যেটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে আছে কি না হুম। তার মানে হলো প্রোগ্রেসের যতগুলা পলিসি আছে সমস্ত পলিসি আমরা একই ফরম্যাটে ফালাইয়া করছি এবং আমাদের কোনো পলিসি এই ফরম্যাটের বাহিরে নাই এর অর্থ হলো প্রোগ্রেসের পলিসিতে আপনারা যা যা চিন্তা করতেছেন সবই আছে তার মানে প্রোগ্রেসের পলিসি ঠিক আছে না ঠিক নাই ঠিক আছে 100 তে কত 100-তে 100 তে 100 তাহলে আমরা সবাই একটা एग्जांपल পলিসি দেখলাম এবং মোটামুটি সবাই এটা বুঝে গেলাম বাট আমি এট এ গ্লান্স 1 মিনিট করে এই হেডিং গুলো একটু বলে নিব হ্যাঁ যাতে করে সুবিধা হয় যে এটা কেন দরকার আছে এখানে দেখেন পলিসি টাইটেল লাগবেই যেটা একটা শ্রম আইনের পলিসি রেফারেন্স নাম্বার লাগবেন রাখতে হবে এটা হলো আইএসও স্ট্যান্ডার্ড কোনো ফ্যাক্টরিতে বা কোনো প্রতিষ্ঠানে যত ডকুমেন্টস থাকবে সেই ডকুমেন্টে অবশ্যই এই বেসিক ইস্যুগুলো থাকবে রেফারেন্স প্রিপেয়ার্ড বাই অ্যাপ্রুভাল ডেট ভার্সন নাম্বার কখন রিভিউ হয়েছে নেক্সট রিভিউ কবে সেই বিষয়গুলো উপর একটা টেবিলে থাকলে সেটাকে যথাযথ মনে করা হয় ভূমিকা সম্পর্কে বলার কিছু নাই উদ্দেশ্য ক্লিয়ার করে দিতে হবে যে আমি আমার ফ্যাক্টরিতে চাইল্ড লেবার কোনোভাবে রিক্রুটমেন্ট হয় সেটা আমি যাতে বন্ধ করতে পারি এবং আইনের যাতে যথাযথ প্রয়োগ করতে পারি সেটা আমার উদ্দেশ্য তাহলে স্কোপটা হবে আমার প্রতিষ্ঠানের ভিতরে এবং আমার সাপ্লায়ারের মধ্যে যদি কেউ এই ধরনের কিছু করে বা অপারেশন থাকে সেখানে যেন পলিসি ইমপ্লিমেন্ট Stakeholders। ডেফিনিশন দেওয়ার ক্ষেত্রে অনেকে অনেক কিছু ভাবতে পারে চাইল্ড লেবারকে হ্যাঁ কিন্তু আমরা কি মনে করতেছি আমরা মনে করতেছি হলো শ্রম আইন অনুযায়ী চাইল্ড লেবার যাতে যেটা বলছে যে আইন বা যে এজ বলে দিছে এখানে আপনার শিশু কিশোর এবং প্রাপ্তবয়স্কের এজ কিন্তু আলাদা করা হয়েছে 13 থেকে 17 কি কিশোর 18 এর উপরে প্রাপ্তবয়স্ক বলা হয়েছে আর 13 এর নিচে যেটা সেটা বলা হয়েছে শিশু তো এই ডেফিনিশনটা আমরা এটা ক্লিয়ার করে দিছি প্রযোজ্য আইন কোথায় আছে আমরা সব সময় যেটা করি আমাদের আইনের পলিসির জন্য আমরা চেষ্টা করি হলো আইএলও রেফারেন্সটা রাখার জন্য আইএলও কনভেনশনে কোথায় বলা আছে এবং আইএলও তে কই বলা আছে সেই জায়গাটা আমরা এক্সপ্লেইন করার চেষ্টা করি এবং ইপিজেড এর যে আইন আছে এবং গভর্নমেন্টের অন্যান্য যে আইন আছে সেই আইনের রেফারেন্সগুলো দেওয়ার চেষ্টা করি ওই যে প্রসিডিউর কথা বললাম সেটা আমি একটু পরে যাই প্রসিডিউরটা অল্পতে বলি যে পলিসি যেটা বানাবো সেটার ইমপ্লিমেন্টেশনটা কিভাবে এটা বিস্তারিত আমরা এক্সপ্লেইন করি হলো প্রসিডিউর দায়িত্ব কর্তব্য থাকা জরুরি এর কারণ হলো সিকিউরিটি গেজে যেন সিকিউরিটিতে একজন চেক করতে পারে তার নামটা তার রেসপন্সিবিলিটি থাকা উচিত পলিসিতে যে রিক্রুটমেন্ট কর্মকর্তা আছে তার নাম থাকা উচিত তে না থাকলে সে ছুটির থাকলে তার ব্যাকআপের নাম থাকা উচিত এবং তাদেরকে মনিটরিং করবে যে তার নাম থাকা উচিত এই জন্যই কিন্তু এই রেসপন্সিবিলিটি নামগুলো পলিসিতে ইমপ্লিমেন্ট করা হয় বা ফোর্স দেওয়া হয় এরপর হলো পর্যবেক্ষণ এবং পর্যালোচনা এটা একটু মাথায় রাখেন এই পর্যবেক্ষণ পর্যালোচনার মানে হলো রিভিউ করা নির্দিষ্ট সময় পর পর যদি রিভিউ না করেন তাহলে কিভাবে বুঝবেন বা কিভাবে ইনক্লুড করবেন পরিবর্তনগুলো যদি এক বছর ইনসিডেন্ট হয় যেটা আপনার সমাধান করার পদ্ধতি ফ্যাক্টরি কেউই জানতো না তাহলে কি হবে পরবর্তীতে ওই ইনসিডেন্ট সম্পর্কে পলিসিতে ইনক্লুড করতে হবে এটাই কিন্তু এই রিভিউর ভিতরে আসা ঢুকবে এবং ফাইনালি একটা কনক্লুশন টানতেই পারেন সো এই হলো আমাদের বিষয় আর অ্যাপ্রুভালে হলো একটা ফ্যাক্টরির স্ট্রাকচার বিভিন্ন রকম হতে পারে কোনো জায়গায় ডিপার্টমেন্ট হেডই পলিসি সাইন করে কোনো জায়গায় এইচআর হেড সাইন করে কোনো জায়গায় সিও করে কোনো জায়গায় সবারই নাম থাকে তো এটা ক্ষেত্রে বিশেষ চেঞ্জ হয় এটা